গল্পের ঝাঁপিতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি তোমাদের শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প কুহক। থিয়েটার হলের নরম শীতলতায় গা ছেড়ে দিয়ে একটা নাটক দেখছিল সজল। গৌতম বুদ্ধের জীবন কথা, জবরদস্ত প্রোডাকশন, জমকালো সেটিং, তুখোড় অভিনয় করেছে প্রতিটি কুশীলব। সজল রীতিমতো মোহিত, ঘাড় পর্যন্ত ঘুরাতে পারছে না। হঠাৎই বিপত্তি। সুজাতার দেওয়া পায়েস খেয়ে সবে বোধি লাভ করছে সিদ্ধার্থ, অমনি সজলের মগজে টুকটুক টোকা। অনিন্দর কথাগুলো ফের বেজে উঠল কানে। আচমকাই, জীবন তো একটাই, সেটা এরকম হেলায় নষ্ট করো না বস। খা খা মরুভূমিটি হয়ে আর থেকো না, হৃদয়ে এক ফালি মরুদ্যান গজাতে দাও। ব্যাস, নাটক চৌপাট। চমৎকার একটা ছন্দে গড়াচ্ছিল সন্ধেটা। পলকে ছানা কেটে গেল। একটা দৃশ্যেও আর মন বসাতে পারল না সজল। ইন্টারভেলে বেরিয়ে ফসফস সিগারেট টানলো। তামাক পোড়া ধোঁয়া কাজই করলো না মস্তিষ্কে। ডিমের চপ চিবোলো কচর কচর, বিস্বাদ ঠেকলো জিভে। নাটকের বাকি অংশটুকুও যে কিভাবে গিলল তা শুধু সজলই জানে। শো ভাঙার পরেও কি মুক্তি আছে? রাত প্রায় 9টা। ঘরমুখো মিনি বাসে বসার জায়গাও পেল সজল, একদম জালনার ধারে। তবু স্বস্তি নেই। অনিন্দর বাক্যগুলো যেন ঠকাঠক গজাল ঠুকছে মাথায়। কি আজব প্রস্তাব! এই 50 ছুঁই ছুঁই বয়সে বিয়ে! অনিন্দ ভাবলো কি করে এমন একটা বিদঘুটে ভাবনাকে আদৌ আমল দেবে সজল? কিন্তু দিচ্ছে তো, দিয়ে তো ফেলেছে। নইলে এত চিত্ত চাঞ্চল্য জাগে কেন? এহেন প্রস্তাব কি সজলের জীবনে এই প্রথম, আধবুড়ো বয়সে পৌঁছে? মোটেই না। প্রথম জীবনে 7-8 বছর সে ঘষতেছে এক সরকারি চাকরিতে। তখন অবশ্য কোনো সহকর্মী তার বিয়েকে নিয়ে তেমন মাথা ঘামায়নি। সেটা ছিল একটা ঘুষের সাম্রাজ্য। সবাই সেখানে নিজের ধান্দায় মশগুল। কোন পথে উপরে কামাই আরো বাড়ানো যায় সেই ভাবনাতেই তারা সদা ব্যস্ত। কে একজন সহকর্মী বিয়ে করলো না কুঁয়ারা রইলো চিন্তা করতে তাদের ভারী বয়েই গেছে। তাদের অগোচরেই টুকটাক সম্বন্ধ দেখা চলছিল সজলের। হয়তো বিয়ে একটা লেগেও যেত, কিন্তু এমন একটা কেস খেয়ে গেল হঠাৎ। রিটায়ারমেন্টের ঠিক মুখে মুখে বাবার আচমকা হার্ট অ্যাটাক, এবং এক ধাক্কাতেই ধরাধাম ত্যাগ। আর পতির শোকে সেই যে মা বিছানা নিল, বাকি জীবনটা শয্যা ছেড়ে আর নামলই না। আজ এই অসুখ তো কাল ওই অসুখ, গেটে বাত, হাঁপানি, বুক ধড়ফড়, কি রোগ যে ছিল না অনামিকা দেবীর। তারপর তো সেরিব্রাল হয়ে পুরোপুরি ধসে গেল। তবে পরমায়ু যার অনন্ত, তার কি অল্পে রেহাই মেলে? পাক্কা 11টা বছর জীবন মৃত দশায় পড়ে রইল মা। আর এর মাঝেই পাছে মাকে ছেড়ে বদলি হয়ে চলে যেতে হয়, মরিয়া চেষ্টায় চাকরিটা বদলালো সজল। কোয়ালিফিকেশন তো ছিলই, এমএসসি পরীক্ষার নম্বর গুলোও তেমন মন্দ নয়। ইন্টারভিউ দিয়ে টালিগঞ্জের এই ইন্টারন্যাশনাল স্কুলটাই ঢুকে পড়ল। তারপর থেকে সজলের তো শুধু স্কুল আর মা, মা আর স্কুল। বিয়ের ভাবনা মাথায় আর ঘেঁষে সুযোগ পেল কই। হ্যাঁ, তখন এক আধজন বলেছে বটে, মামা, কাকা, পিসি, মাসি গোছের আত্মীয় স্বজনেরা, একটা সুশ্রী ঘরোয়া মেয়ে নিয়ে আয়, সে তোর মার সেবা যত্নও করবে, সংসারের একটু ছিদিছাদও ফিরবে। তখন মনে মনে হেসেছে সজল। মা তো তার, পরের বাড়ির একটা মেয়ে এসে সজলের মায়ের সেবাদাসী হওয়াটা তো জীবনের মোক্ষ বলে নাও মানতে পারে। তাছাড়া শয্যাশায়ী মায়ের সামনে ঘরে বউ এনে তোলা, ভাবনাটাই যে কি অশ্লীল। মুখে কেউ কিছু না বলুক, সজলের বিবেকই তো অহর্নিশি খোঁটা দেবে। শরীরের খিদেটাকে সে সামাল দিতে পারল না। তা সেই বাসনা টাসনাগুলো তো কবেই মরে গেছে।
মা চলে গেল গত বছর, তারপর নয় নয় করে 8 মাস পেরিয়েছে। মনের গোপন কোণেও আর বিয়ের ভাবনা উকি দেয়নি। বরং একা থাকাটাই তো দিব্যি অভ্যাস হয়ে গেছে এখন। সুন্দর ঝাড়া হাত পা জিভ, ইচ্ছে মতন থাকো, গান শোনো, টিভি দেখো, বই পড়ো, বিছানায় গড়াগড়ি খাও, সিনেমা থিয়েটারে যাও, কচ্ছিৎ কখনো বন্ধু বান্ধবের জমায়েতে হই হল্লা করে এসো, প্রাণ চাইলে ফুরুত ফুরুত বেরিয়ে এসো এদিকে সেদিকে। এই তো ক্রিসমাসের ছুটিতে সজল কি তোফা গোয়া ঘুরে এলো একা। বিচে বিচে ঘোরা, উদ্দাম সমুদ্র স্নান, অপরূপ সূর্যাস্ত দর্শন। একা বলে কোনো কিছুতেই কি খামতি হয়েছে সজলের? হঠাৎ কেন যে তার থিতু ভাবনাটা নড়ে গেল। আবার মনে পড়ে গেল দুপুরটা, শনিবার, তাড়াতাড়ি ছুটি। অনিন্দের সঙ্গে বেরোচ্ছিল স্কুল ছেড়ে। দুজনেই মেট্রো ধরবে। অনিন্দ নামবে ভবানীপুর, আর সজল রবীন্দ্র সদন। নাটকের শোয়ের ঢের দেরি। এখন আর বাড়ি ফিরে কাজ নেই। নন্দন চত্বর কিংবা আর্ট গ্যালারিতে ঘুরে ঘুরে কাটিয়ে দেবে মাঝের সময়টা। হাঁটতে হাঁটতে অনিন্দ বলল, একটা কথা বলবো বস, সিরিয়াসলি শুনবে? কি বলো? এখন তো আর তোমার পিছু টান নেই, একটা বিয়ে করে ফেলো না। স্কুলে একমাত্র অনিন্দর সঙ্গেই সজলের ঠাট্টা ইয়ার্কির সম্পর্ক। আদি রসাত্মক রসিকতাও চলে টুকটাক। তাই হালকা সুরেই সজল বলছিল, ফাজলামি হচ্ছে, হ্যাঁ? না বস, বললাম তো আমি খুব সিরিয়াস। আমাকে তো তুই অনেক দিন দেখেছিস, কি মনে হয় আমাকে? বিয়ে পাগলা বুড়ো? তুই বুড়ো যা। অনিন্দ ঘাড় হেলিয়ে একবার জরিপ করলো সজলকে। জাস্ট একবার চুলে ডাই করলে তোকে 34-35 বলে চালিয়ে দেওয়া যায়, বুঝলি? কিন্তু 34-35 তো নই, 48+। সো হোয়াট? এখন ইন্ডিয়ানদের গড় আয়ু 70-এর বেশি। তুই মদমাতাল নোস, সিগারেট খাস না, 90 অব্দি তোর বাঁচা ঠেকায় কে? অনিন্দ মুচকি হাসলো। অর্থাৎ চাইলে এখনো 40 বছরের বিবাহিত জীবন তোর সামনে পড়ে। সরি, অতদিন বাঁচার আমার কোনো ইচ্ছে নেই, না একা না দোকা। মুখে বলা সহজ, কিন্তু বয়স যত বাড়ে মানুষের বাঁচার ইচ্ছেটা প্রবল হয় রে। আমার হবে না, 60 পেরোলেই কাট, এটাই আমার মোটো। বেশ, নয় তাই হলো। তবে 60 অব্দি লাইফটা তো এনজয় করবি। তার জন্য কি বিয়ে করাটা একান্ত জরুরি? তোর মতন মানুষের জন্য তো অবশ্যই জরুরি। তুই র্যাশ লাইফ লিড করিস না, সমাজসেবার ভূত তোর ঘাড়ে চাপেনি, দলবল নিয়ে হই হই করাটা তোর স্বভাব নয়। সুতরাং একটা কম্প্যাক্ট হোমলি লাইফই তোকে স্যুট করবে, হুইচ ইনক্লুডস ওয়ান বউ। অনিন্দ চোখ টিপল। বিবাহিত জীবনের স্বাদ না পেলে তোর মরাটাও তো আধখেচড়া হয়ে থাকবে রে, অতৃপ্ত, পিপাসার্ত। মানতে পারলাম না রে। মুদ্রা যে কারণে লোকে বিয়ে করে, আমি সেই আর্জটাই ফিল করি না। ওরে, শরীরই কি বিয়ের সব? বিয়ের আসল মজা তো কম্প্যানিয়নশিপ। যখন আর শরীর চলবে না, বাইরের পৃথিবীর সঙ্গে সম্পর্কই রাখতে পারবি না, তখন তো শুধু পড়ে থাকে অন্ধকার, মুখোমুখি বসিবার ওই বই। হুম, যুক্তিটা খুব জোরালো নয়। এরপর নিশ্চয়ই বলবি ব্যাচেলার লিভস লাইক আ প্রিন্স বাট ডাইজ লাইফ এ প্রপার। ওফ, তোদের মতো জ্ঞান পাপীদের সঙ্গে কথা বলা মুশকিল। অনিন্দ হাসছে। হাসতে হাসতেই বলল, তাহলে সোজাসুজি আসি। অনেক টাকা তো রোজগার করছিস, একটা দুঃখী মেয়েকে উদ্ধার কর না। কে মেয়েটি? আমার শালীর বান্ধবী। মেয়ে আর নেই, মহিলা বলতে পারিস। বয়স বাড়িয়েও বলবো না, কমিয়েও বলবো না, অ্যারাউন্ড 37-38। রূপে ডানাকাটা পরী নয়, তবে দেখতে শুনতে ভালোই। তা তার বিয়ে হয়নি কেন? প্রায় তোর মতোই কেস। কলেজে পড়ার সময় মা মারা গিয়েছিল। বাবাটা হেলহেলে ঝ্যালঝেলে টাইপ। দুই ভাইকে দেখাশোনার গোটা দায়িত্বটাই চেপেছিল কবিতার ঘাড়ে।
এখন ভাইরা চাকরি বাকরি করছে, লায়েক হয়েছে, বিয়ে থাও কমপ্লিট। যে দিদি তাদের মায়ের মতো করে মানুষ করলো, এখন তাকেই ভাইরা দুধছাই করে। মহিলা চাকরি বাকরি করেন না? করলে তো তাও পায়ের নিচে খানিকটা জমি থাকতো। নম করে গ্রাজুয়েশনটা শুধু সারতে পেরেছিল কোনো ক্রমে। তারপর ওই ভাইদের কথা ভেবেই চাকরি বাকরির চেষ্টা করেনি তখন। কথাটা বলার সময়ে অনিন্দ্যকে একটু গম্ভীর দেখাচ্ছিল। আমার শালি আমায় দিনরাত বলছে, কবিতার জন্য কিছু একটা করো। এত ভালো মেয়ে, চমৎকার গান গাইতো, এখন আর হারমোনিয়াম নিয়ে বসেই না, সারাক্ষণ মুখ শুকনো করে থাকে। ও যদি একটা সংসার পায় তো বেঁচে যায়। তা তার জন্য আমাকেই বলির পাঠা হতে হবে কেন ভাই? বলছি তো, আমার বিয়ে টিয়ের ইচ্ছে নেই। আহা, এক্ষুনি ডিসিশন নিচ্ছিস কেন? ভাব আগে, মেয়েটাকে একটু দেখ, আলাপ কর। বিয়ে থা করলে দেখবি তোর জীবনটাই কেমন ভরে উঠেছে। বলেই কাঁধে হাত রেখে মুখ্যম ডায়লগটি ছেড়েছিল অনিন্দ। মরুভূমি মরুদ্যান। হাহ, কি যে ভাবে সজলকে! ওতেই যেন গোলে একেবারে তুলতুলে হয়ে যাবে সজল। সে বেশ আছে, ভালো আছে। নতুন কোনো ঝক্কি ঝামেলায় জড়িয়ে পড়ার তার কোনো কণামাত্র আগ্রহ নেই। মন থেকে উটকো ভাবনাটাকে সরিয়ে দিতে পেরে সজল বেশ চনমনে বোধ করলো। মিনিবাসের জানলা থেকে দেখলো একবার বাইরেটা। ঢাকুরিয়ার ব্রিজ পেরোচ্ছে বাস। উঠে পড়লো সিট ছেড়ে। সেলিমপুর স্টপে নেমে রিক্সা ধরেছে। রেলগেট পেরিয়ে দোতলা ছোট্ট বাড়ি, উপরে বাড়িওয়ালা, নিচে সজলরা। উহুম, এখন শুধু সজল। দরজার তালা খুলে ঢোকার মুখে সজল নিয়ম মতো একবার লেটার বক্সটা খুলে দেখলো। দুখানা পত্রিকা গোজা আছে, আর ইলেকট্রিক বিল। কাগজগুলো হাতে নিয়ে পা রাখলো অন্দরে। আলো জ্বাললো, পাখা চালালো। সামনে এক ফালি বসার জায়গা। সজলের বাবা কায়দা করে বলতো ড্রয়িং রুম। কেরানি সুলভ বিলাসিতা আর কি। সাধ্যের মধ্যে অল্প স্বল্প শখ শৌখিনতাও ছিল মানুষটার। সোফা সেট কিনেছিল পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে। এখনো সেগুলো বিরাজমান, মলিন চেহারায়, টেরা বেঁকা হয়ে। সোফায় বসে সেন্টার টেবিলে পা তুলে দিল সজল। একখানা পায়া নড়বড় করছে টেবিলের। মাসখানেক আগে মিস্ত্রি ডেকে সারিয়েছিল। বিলকুল ঠকিয়ে গেছে লোকটা, কিংবা আয়ু ফুরিয়েছে। এবার ফেলে দিতে হবে টেবিলটা। যদি আদৌ সজল বিয়েটা করে, এই রংজলা সোফা সেট নিশ্চয়ই বিদায় করতে হবে। নতুন সংসারে এইসব জরাজীর্ণ আসবাব কি মানায়? বউ তো নিশ্চয়ই নিজের মতো করে সাজাতে চাইবে ঘরদোর। হয়তো বেতের ফার্নিচার পছন্দ করবে সে, কিংবা রট আয়রনের। ওহ, আবার সেই অন্ধগলি। সজল জোরে জোরে মাথাটা ঝাঁকালো। নিজেকে সমে ফেরাতে মন দিল সদ্য হাতে আসা পত্রিকা দুখানায়। একটা হাসির পাক্ষিক, অন্যটা নিরীশ্বরবাদী গুরুতর প্রবন্ধে ঠাসা। এরকম আরো খান দুয়েক পত্রিকার নিয়মিত গ্রাহক সজল। অবসর মুহূর্তে এগুলো নাড়াচাড়া করতে তার বেশ লাগে। এবারে সংখ্যা দুটো উল্টে পাল্টে দেখে সজল বেশ হতাশ। তেমন জুৎসই কিছু নেই। হাসির পত্রিকাটায় একটা লেখা অবশ্য মন্দ নয়, রাখা থাক, খেয়ে উঠে পড়বে তাড়িয়ে তাড়িয়ে। হঠাৎ মাথায় বিদ্যুতের ঝিলিক। আরে, রাত্রে খাবেটা কি? রুটি আনা হলো না যে। সকালে বিমলা ঝড়ের গতিতে রান্না সেরে যায়, কিন্তু রাতের রুটি কিনে আনাটা তো সজলেরই কাজ। মা যতদিন ছিল মার আয়াটাই বানিয়ে দিত। তারপর গত ৮-৯ মাস ধরে এই ব্যবস্থাই চলছে। কেন যে আজ ভুলে গেল? রিকশায় ওঠার আগেই তো স্মরণে আসা উচিত ছিল। এখন বেরিয়ে নিয়ে আসবে। মোড়ের মাথায় এক মহিলা বানায় রুটি, কিন্তু সর্বক্ষণ ওখানে যা ভিড়। ৪টে রুটি কিনতে ঠায় দাঁড়িয়ে থাকো আধ ঘন্টা। ফ্রিজে খানিকটা ভাত পড়ে আছে, ওই দিয়েই নয় আজ রাতটা।
শুধু গরম করাটাই যা ঝকমারি। গ্যাসে গরম জল বসাও, তাতে ঠান্ডা ভাত ঢালো, সামলে সুমলে জল ঝরাও। স্বাদে কি বাড়িতে একটা বউ দরকার হয়? এই ছোট ছোট টেনশন গুলো থাকে না? হা ক্লান্ত হয়ে ফিরলে মুখের সামনে থালা ঠিকই জুটবে। এ কি কম স্বস্তির? বিমলার হতকুৎসিত দায়সারা রান্না রোজ দুবেলা গিলতে হবে না, এটাও তো বড়সড় লাভ। কবিতা নাকি খুব গুণের মেয়ে, তার হাতের রান্নাও নিশ্চয়ই। ফের চিন্তাটা বাক্যে ঢুকে গেল এই পথে। মতিভ্রম হলো নাকি সজলের? শুধু ভাতটুকু গরম করার পরিশ্রম করতে হচ্ছে, তাতেই বউ আনার ভাবনাটাকে প্রশ্রয় দিয়ে ফেললো। সজল এবার সোফা ছেড়ে উঠে পড়ল, ঘরে গিয়ে বদলাচ্ছে বাইরের পোশাক। হাসলো আপন মনে। কতদিন ধরে একটা মাইক্রোওয়েভ ওভেন কিনবো কিনবো করছে, স্রেফ গড়িমসির জন্য হয়ে উঠছে না। ওই যন্ত্রটি থাকলে ভাত রাত গরম করার কোনো সমস্যাই হতো না। অনেক রান্না বান্নাও নাকি করা যায়। রান্না আর খাবার গরম করার মতো তুচ্ছ তুচ্ছ কাজের জন্য বউ ঘরে এনে তোলা কি বুদ্ধিমানের কাজ? বউয়ের চেয়ে মাইক্রোওয়েভ ওভেন মেনটেন করা ঢের সহজ, ব্যবহার করার পদ্ধতি অনেক কম জটিল। সুতরাং ঘরে ওই যন্ত্রটি আনবে সজল, বউ নয়। মনের মতন যুক্তি সাজাতে পেরে সজলের চিত্তে ফের প্রফুল্লতার আমেজ। ফ্রিজ খুলে বার করলো খাবার দাবার, গরম টরম করে সেরে নিল নৈশাহার। আয়েশ করে টিভি চালিয়ে বসলো। ঘুরছে এ চ্যানেল ও চ্যানেল। না, ভালো কোনো চ্যাট শোনেই আজ। কোথায় কোন রাজ্যে এক মন্ত্রী ঘুষ নিতে গিয়ে স্টিং অপারেশনে ধরা পড়েছে, তাই নিয়েই ন্যাশনাল চ্যানেলগুলো কচলে চলেছে একটানা। স্থানীয় চ্যানেলগুলোতেও সেই এক মুখ, একই থোড়বড়ি খাড়া, বকর বকর। মুভি চ্যানেলগুলোই শুধুই অ্যাকশন, নয়তো বিকট সায়েন্স ফিকশন। কোথাও তেমন খেলাও হচ্ছে না আজ। ঘুরপাক খেতে খেতে একটা বাংলা সিরিয়ালে থামলো সজল। স্কুলের অনেক দিদিমণি গেলে সিরিয়ালটা, তাদের আলোচনা শুনে শুনে গল্পটা মোটামুটি সজলের জানা। অন্যদিন এইসব সিরিয়াল টিরিয়াল দেখে না সজল, আজ দেখলো একটুক্ষণ। ধুস, বড্ড চড়া মেলোড্রামা। কি করে যে প্রমীলা মধুমিতার মতন জাদ্রেল মহিলারা এসব অতি নাটকীয়তা সহ্য করে? কবিতারও কি সিরিয়াল দেখার নেশা আছে? খুবই সম্ভব। ঘরোয়া মহিলারাই তো বাংলা সিরিয়ালের দর্শক। কিন্তু সজলের সঙ্গে তাহলে ঠোকাঠুকি লেগে যাবে যে। সজল ঠাট্টা তামাশা জুড়লে কবিতা কি পারবে হজম করতে? সজল নিজের পছন্দ মতন চ্যানেল খুলে বসলে কবিতা নিশ্চয়ই খুশি হবে না। কে জানে, হয়তো খেলা, সিনেমা, চ্যাট শো আর দেখাই হবে না সজলের। দেখো কাণ্ড, সজল ফের ভাবছেটা কি? কবিতা নামের মহিলাটাকে সে বিয়ে করেছে এমন একটা ধারণা কি মনের মধ্যে গেড়ে বসেছে তাহলে? ব্যাড, ভেরি ব্যাড। স্বাধীনতায় হাত পড়বে জেনেও খাল কেটে কুমির আনে কোন বুর্বক? টিভি অফ করে সজল বিছানায় গেল। বিশাল খাট, মা বাবার বিয়ের সময়কার। মা চলে যাওয়ার পর সজলই শোয় এখন। পাশের ঘরে তার তক্তপোষটি পড়েই আছে পরিত্যক্ত দশায়। প্রথম প্রথম এই ঘরের বিছানাটাকে সজলের প্রকাণ্ড মনে হতো, আজকাল সয়ে এসেছে। কিন্তু আজ কি যে হলো? আলো নেভাতেই এক অচেনা অস্বস্তি। চোখ বুজে দুহাত ছড়ালো সজল। এমনই তো থাকে রোজ, তবে খাটটাকে আজই হঠাৎ ফাঁকা ফাঁকা লাগে কেন? একটা অকিঞ্চিৎকর সম্ভাবনা কি শূন্যতায় হাত বাড়িয়ে দিল? মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে ছোট্ট বাড়িটাকে কেমন যেন নির্জন মনে হয়, গা ছমছম করে। মা যতদিন ছিল কোনো সাড়া শব্দ না করলেও শুধু তার অস্তিত্বটুকুই ভরিয়ে রাখত চারিদিক। সেই নির্জনতার বোধই কি হঠাৎ গ্রাস করছে সজলকে, নাকি এক অন্য অনুভূতি? জোর করে আজে বাজে ভাবনাটাকে মন থেকে সরালো সজল। 1000 থেকে 1 পর্যন্ত গুনছে, ঘুম আনার অব্যর্থ টোটকা।
ক্রমশ জড়িয়ে এলো দুই চোখ। জাগছে, ঘুমোচ্ছে, জাগছে। সকালে উঠল কলিং বেলের আওয়াজে। বিমলা এসেছে। 5 মিনিটের মধ্যে চাও হাজির। কাপে চুমুক দিতে দিতে কাগজ পড়ছে সজল, খুঁটিয়ে খুঁটিয়ে। তখনই রজতের আবির্ভাব। বাড়িওয়ালার বড় ছেলে, প্রায় সজলেরই সমবয়সী, কমার্স গ্রাজুয়েট, চাকরি করে একটা ছোটখাটো প্রাইভেট কোম্পানিতে। হাসি মুখে রজত বলল, বাবা পাঠালো। ঈষৎ শঙ্কিত হলো সজল। বাড়িওয়ালার সঙ্গে তার সম্পর্ক তিক্ত নয়, কিন্তু তার ছেলেকে পাঠানো মানেই কিছু একটা আর্জি জানাবে এবার। সজল সহজ গলাতেই বলল, কেন গো? সোফায় বসলো রজত, একটু সময় নিয়ে বলল, বাবা বলছিল অনেকদিন তো হলো, এবার বাড়িটা একবার রং করানো দরকার। ভালোই তো, করে ফেলো। শুধু রং করলেই তো চলবে না, কিছু মেরামতিও আছে। ছাদ দিয়ে জল পড়ে, আবার একবার জল ছাদ করাবো। তারপর ধরো তোমার বাথরুমটাও তো শুনলাম জলটা খসে খসে পড়ছে। হুম। সজল একবার ঘাড় ঘুরিয়ে দেওয়ালগুলো দেখলো, ছ্যাতলা ধরে গেছে। আঙুল দেখিয়ে বলল, এগুলোর কথাও ভাবো? হ্যাঁ, সবই করব। বললে তোমার ঘরগুলো রং হয়ে যাবে। তবে কিনা বোঝোই তো, অনেক টাকার ধাক্কা। উমেশ বাবুকে দিয়ে একটা এস্টিমেটও করিয়েছি, 70-80 হাজার টাকা তো পড়বেই। তাই নাকি? সজল ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড ভাবলো, তারপর বলল, আমার পোর্শনের খরচ যতটুকু হয় আমিই দিয়ে দেব। যদিও নিয়ম অনুসারে ভাড়াটের ঘরদোর মেরামতির দায়িত্বটা বাড়িওয়ালার। নিয়মের কথা ছাড়ো, তোমার সঙ্গে আমাদের কি অত নিয়ম কানুনের সম্পর্ক? রজত একগাল হাসলো। আসলে বলছিলাম কি, তুমি যদি একটা থোক টাকা দাও, এই 50-60 হাজারের মতন, তোমার খরচ করাটা বাদ দিয়ে বাকিটা অ্যাডভান্স হিসেবে জমা রাখবো, মাসে মাসে তুমি কাটিয়ে নেবে। ওরে বাবা, 50-60 হাজার! তোমার কাছে কিচ্ছু বেশি নয়। তুমি একা মানুষ, এটুকু স্বচ্ছন্দে দিতে পারবে। যদি 1,040ও অ্যাডভান্স হিসেবে জমা থাকে, মাসে মাসে 500 করে কাটালে 6-7 বছরে শোধ হয়ে যাবে। প্রস্তাবটা এমন কিছু খারাপ নয়। রজতদের আর্থিক অবস্থা খুব ভালো নয়। ভাইটা চাকরি নিয়ে দুর্গাপুরে ভেগেছে। 2 ছেলে মেয়ে আর বাবা মার বোঝা টানতে টানতে রজত যথেষ্ট হিমশিম খায়। এক লপ্তে সজলের কাছ থেকে অতগুলো টাকা পেলে হয়তো সুসার হবে রজতের। কিন্তু একটা দোনা মোনা ভাব আসছে কেন? কালকের সেই চিন্তাটাই কি ফের হানা দিচ্ছে? সজল যদি বিয়েটা পাকচক্রে করেই ফেলে, বউকে সে এই বাড়িতে আনবে কি? এই তো খুঁপচি খুঁপচি দুখানা ঘর, বাড়িটার বয়সও কিছু না হোক বছর 50। যতই সারাই হোক, একটা বিচ্ছিরি পুরনো পুরনো ভাব তো থাকবেই। তার চেয়ে বরং একটা নতুন ফ্ল্যাটে উঠে যাওয়াই তো শ্রেয়। সেদিক দিয়ে দেখলে বাড়ি মেরামতির একটা পয়সাও খরচ করা উচিত নয় সজলের। আর অ্যাডভান্সের গাড্ডায় পড়ে যাওয়াটা তো হবে চূড়ান্ত মূর্খামি। সজল এবার এড়ানোর ভঙ্গিতে বলল, ঠিক আছে, দেখি একটু। না না, এটুকু তোমায় করতে হবে ভাই। রজত উঠে দাঁড়ালো। বাবা কিন্তু তোমার উপর ভরসা করে আছে। তুমি গ্রিন সিগন্যাল দিলে উমেশ বাবুকে খবর পাঠাবো। বর্ষা নামার আগে কাজটা তুলে ফেলতে চাই। রজত চলে গেল। সজল বেজার মুখে বসে, মহা ঝঞ্ঝাটে ফেলে গেল তো রজত। সংসার পাতার ভাবনা যখন সবে উকি দিতে শুরু করেছে, তখনই একি বখেড়া। বাড়িঘর রংটা করে নিলে এখানেই জীবন শুরু করা যাবে না, তা হয়তো নয়, কিন্তু তার মেয়াদ কতদিন? সংসার হয়তো চিরকাল দুজনের থাকবে না। কবিতার যা বয়স, বাচ্চা কাচ্চা তো হতেই পারে। তখন তো এই বাড়িতে থাকাও অসম্ভব। তাহলে কদিন খেলিয়ে না বলে দেবে রজতদের, নাকি সত্যটাই জানাবে এবং বিয়ের আগেই উঠে যাবে সজল? নতুন ভাড়াটের কাছ থেকে অগ্রিম নিয়ে না হয় রজতদের ঘর বাড়ি সারানো হোক। ভাবনাটায় এক ধরনের আরাম পেল সজল। একটু অবাকও লাগছিল হঠাৎ। কালকের মতন অত তীব্র বিরাগ তো আর বোধ করছে না বিয়েটার প্রস্তাবে, বরং যেন ভালোই লাগছে।
ফুরফুরে মেজাজে সজল রান্নার নির্দেশ দিল বিমলাকে। ফ্রিজে মুরগি রাখা আছে, পাতলা ঝোল হবে, সঙ্গে ডাল আর আলু পোস্ত। তারপর জলখাবার খেয়ে বসে গেল পরীক্ষার খাতা দেখতে। স্কুলে তাদের বেজায় কড়াকড়ি, শুধু নম্বর দিয়ে কাজ শেষ হয় না, কি করে লিখলে উত্তর আরো ভালো হয় তারও একটা রূপরেখা তৈরি করে দিতে হয় পাশাপাশি। সজল সেই কাজই করছিল মন দিয়ে। তার মাঝেই হঠাৎ মোবাইলে ঝংকার, অচেনা নম্বর। ওর প্রান্তে এক মার্জিত কণ্ঠস্বর। আমি কি সজল স্যারের সঙ্গে কথা বলছি? নির্ঘাত কোনো অভিভাবক। গলা ভারী করে সজল বলল, ইয়েস, স্পিকিং। আপনি নিশ্চয়ই ক্লাস 9 এর রুদ্রাংশু মুখার্জিকে চেনেন? রুদ্র? হ্যাঁ হ্যাঁ, আমি রুদ্রর বাবা। আপনার কাছে একটা অনুরোধ ছিল স্যার। বলুন। আপনি যদি দয়া করে আমার ছেলেটাকে একটু স্পেশালি গাইড করেন, অফকোর্স তার জন্য আমি ডিউ রেমিনারেশনও দেব। সরি, আমি তো প্রাইভেট পড়াই না। জানি স্যার, তবুও যদি। আমি রুদ্রর মুখে আপনার খুব সুখ্যাতি শুনেছি। আপনি কেমিস্ট্রির মতো নিরস সাবজেক্টও ওর মধ্যে যে ইন্টারেস্ট ক্রিয়েট করেছেন। দ্যাটস মাই জব। না না, তা কেন, প্লিজ স্যার। সপ্তাহে একদিন দুদিন, যা আপনার পক্ষে সম্ভব হয়। যে অ্যামাউন্ট আপনি চাইবেন, 2000, 3000। বললাম তো আমি পড়াই না, সরি। তবু স্যার একটু ভাবুন, পরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। ফোনটা অফ করে একটুক্ষণ চোখ বুজে বসে রইল সজল। টিউশনি সে করে না ঠিকই, করার ইচ্ছেও নেই। মোটামুটি ভালোই মাইনে করি দেয় স্কুল, মিছিমিছি সে টাকার পিছনে ছুটবে কেন? কিন্তু এবার কি চিন্তাটাকে বদলাতে হবে? যদি সত্যিই সংসার করে, তাহলে তো অর্থটাকে উপেক্ষা করা যায় না। এই বাড়িতে ঢুকেছিল 170 টাকায়, এখন সেটা বাড়তে বাড়তে হয়েছে 1500। নতুন কোনো ভদ্রস্থ ফ্ল্যাটে গেলে অন্তত 10,000 তো পড়বেই, এমনকি কিনতেও হতে পারে। তার ওপর বুড়ো বয়সে যদি ছেলেপুলে হয়, তার ভবিষ্যৎটাও তো দেখতে হবে। তার পিছনে যে বিপুল খরচ। কি আশ্চর্য! কল্পনাটায় কোনো শঙ্কা নয়, দিব্যি একটা তৃপ্তি পাচ্ছে সজল, যেন বেঁচে থাকার একটা নতুন অর্থ জেগে উঠেছে ধীরে ধীরে। এই যে বর্তমানের নিশ্চিন্ত স্বাধীনতাটা চলে যাবে, তার জন্য তো কোনো ক্ষোভের উদয় হচ্ছে না। কেন? মনের অতলে কি তাহলে ইচ্ছেটা ঘাপটি মেরেছিল, নাকি সে সচেতনভাবেই দমিয়ে রেখেছিল সামাজিক মানুষের চিরকালীন বাসনাটাকে? মাথা ঝাঁকিয়ে সজল আবার ডুবলো খাতা দেখায়। উঠে স্নান খাওয়া সেরে আজ আর অন্য রবিবারের মতন টিভি ভিসিডি খুলে বসলো না। ল্যাপটপ চালিয়ে ফেসবুকে ঘোরাফেরাও হলো না। গড়িয়ে পড়েছে বিছানায়। কাল রাত্রে ছিল ছেঁড়া ছেঁড়া তন্দ্রা, আজ সে তলিয়ে গেল ঘুমে। জাগলো প্রায় সন্ধ্যার মুখে মুখে। এক কাপ চা বানিয়ে খেয়ে পাঞ্জাবিটা চড়ালো। একটু এদিক ওদিক বেরোবে। ঠিক তখনই ফের মোবাইলের ডাক। কলেজের বন্ধু বিজিত, অনেকদিন পরে ফোন করেছে। সজল ঈষৎ বিস্মিত স্বরেই বলল, কিরে হঠাৎ তুই যে? দরকার আছে গুরু, নেক্সট সানডে ফ্রি আছিস তো? কেন? ওই দিন আমাদের বিয়ের 20th অ্যানিভার্সারি, জোর হই হুল্লোড় হবে রে। হেভি পার্টি দিচ্ছিস বুঝি? ওই আর কি, বিয়েতে যে যে বন্ধুরা এসেছিল তাদের সবাইকে ডাকছি। বলেই বিজিতের উচ্চকিত হাসি। তুই তো বিয়ের মধু চাকলি না, এসে খানাপিনা গুলোই নয় চেখে যা। ওকে। তুই কিন্তু আজকাল আমাদের ফাংশন টাংশন অ্যাভয়েড করিস, দেখিস ওদিনও যেন ডুব মারিস না। ফোন ছেড়ে মনে মনে হাসলো সজল। নিয়মিত বন্ধু বান্ধবদের আড্ডায় যাওয়া তার কমে এসেছে ঠিকই, এমন এমন ঠাট্টাই আর কি জোরে সবাই। তবে সামনের রবিবার সে যাবে। সেদিনই কি সবার সামনে ফাটিয়ে আসবে তার বোমশেলটা?
মুখগুলো কেমন বদলে যাবে না? নিজের মনে গুনগুন গান গাইতে গাইতে সজল বেরিয়ে পড়ল। না, বেশি দেরি করা চলবে না, বিয়েটা শ্রাবণেই সেরে ফেলতে হবে। কিন্তু জমকালো কোনো অনুষ্ঠান নয়, অকারণ খরচের বন্যা নয়, সাদা সাপটা রেজিস্ট্রি, সবাই মিলে একটু খাওয়া দাওয়া, ব্যাস। এই বয়সে সানাই বাজিয়ে টোপর পরে ধ্যাসটামো নয় নাই করলো। কবিতা অবশ্য সামাজিক অনুষ্ঠান চাইতেই পারে, যাগ্গে সে দেখা যাবে, অবস্থা বুঝে ব্যবস্থা। আহ, আজ সিদ্ধান্তে পৌঁছতে পেরে কি যে প্রশান্তি। আজ রাত্রে ঘুম হলো না ভালো, ছেঁড়াখোড়া নিদ্রায় হালকা স্বপ্নের আভাস। একটা অদেখা নারীর অবয়ব কাছে আসছে বারবার, মিলিয়ে যাচ্ছে, আবার আসছে। রাত জাগায় এত সুখ। পরদিন বেশ চনমনে মেজাজে স্কুলে এসে অনিন্দর খোঁজ করলো সজল, কিন্তু সেভাবে মোলাকাতই হচ্ছে না। যখন সে ক্লাসে ফিরছে, অনিন্দ চক ডাস্টার হাতে দৌড়চ্ছে। অনিন্দ ক্লাস শেষ করছে তো তখন সজল ল্যাবে। অবশেষে দেখা হলো টিফিনের সময়। সজল পাশে গিয়ে বসতেই কেমন যেন আনমনা চোখে তাকালো অনিন্দ। নিজে থেকে প্রস্তাবটা পারতে সংকোচ হচ্ছিল সজলের, তবু জড়তা কাটিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, তোর শনিবারের কথাটা ভেবে দেখলাম বুঝলি, পরশু রাতে, কাল সারাদিন অনেক চিন্তা করে মনে হলো। হঠাৎই খপ করে সজলের হাত চেপে ধরলো অনিন্দ, করুণ মুখে বলল, আমার অন্যায় হয়ে গেছে বস, আমাকে ক্ষমা করে দাও। কেন? ছি ছি, তোর কি সর্বনাশটাই না ঘটাতে যাচ্ছিলাম, মরে গেলেও বিয়ের লাইনে পা বাড়াস না। উফ, কেন যে মানুষ বিয়ে করে, লাইফটা একেবারে হেল হয়ে গেল। একটা সামান্য ছুতো ধরে বরকে এমন করে ঠাসবে, মনে হবে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। তুই পায়ে শেকল পরিসনি, বেশ করেছিস। ওরে, স্বাধীনতা চলে গেলে, খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার অধিকারটুকু না থাকলে কিসের জীবন? আড্ডা মেরে ফেরার পথে মহারানীর শাড়িগুলো লন্ড্রি থেকে আনতে ভুলে গেছি, ব্যাস, তাতেই আমার 14 পুরুষ উদ্ধার করে দিল। আমায় কি গাল দিয়েছে তুই ভাবতে পারবি না। আজ সকাল থেকে ঝাল ঝাড়ছে, কবে কোথায় তাকে কতখানি অবহেলা করেছি, কিভাবে তার জীবনটা নষ্ট করে দিয়েছি। এই ধরনের পরিস্থিতির আশঙ্কাতেই না বিয়ের নাম শুনলে বুক ঢিপ ঢিপ করতো সজলের। কিন্তু এখন অনিন্দর একটি কথাও যেন কানে ঢুকছে না। শুনতে পাচ্ছে অথচ কানের পর্দাকে স্পর্শ করছে না যেন। বাক্যগুলো যেন একান্তই শূন্যগর্ভ, অলিক মনে হচ্ছে। কেন যে, কেন? এতক্ষণ তোমরা শুনছিলে সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প কুহক। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে পাঠাও। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করো প্লিজ। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে দাও। আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করব তাহলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমার ফোনে। অনেক অনেক ভালোবাসা নিও, ভালো থেকো। আবার আসবো অন্য গল্প নিয়ে।